أشهد أن لا إله إلا الله الملك العلام وأشهد أن نبينا وسيدنا محمدا عبده ورسوله মহান রবের কাছে আত্মসমর্পণ, হজের খুতবায় ক্ষমা ও রহমত কামনা, এক আজানে জোহর আসরের নামাজ, রাতে মুজদালিফায় অবস্থান, কাল জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় পশু কোরবানি। পশুর হাটে বৃষ্টির প্রভাব, অল্প লাভেই ছেড়ে দিচ্ছেন বিক্রেতা। ছোট মাঝারি গরুর জমজমাট বেচা কেনা, বড় পশু নিয়ে বিপাকে ব্যাপারী। রাজধানীর বাইরেও বিক্রি তুঙ্গে। আবহাওয়ার বিরূপ আচরণে ঈদযাত্রায় ভোগান্তি, মহাসড়কে যানবাহনের চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী, লঞ্চে গাদাগাদি, আকাশপথে ফ্লাইট বৃদ্ধি। হামু উপসর্গে আরও 10 জনের মৃত্যু, ঈদের ছুটিতে সংক্রমণ বাড়ার শঙ্কা, শিশুদের ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ, টানা বন্ধে নির্বিঘ্ন সেবায় প্রস্তুত হাসপাতাল। এবং জঙ্গল সলিমপুরে চেকপোস্টে হামলায় দুর্বলতা শিকার র্যাবের। অতীতে আইনের শাসন না থাকায় রাষ্ট্রের ভেতরে গড়ে ওঠে আরেক রাষ্ট্র, বলছেন মন্ত্রী। নির্মূলের ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। মহান রবের কাছে নিজেকে সঁপে দিলেন 16 লাখের বেশি হাজি। পবিত্র হজের খুতবায় আল্লাহ তাআলার ক্ষমা ও রহমত কামনা করেন তারা। এক আজানে আদায় করেন জোহর ও আসরের নামাজ। রাতে মুজদালিফায় অবস্থানের পর কাল সকালে জামারায় পাথর নিক্ষেপ ও মিনায় পশু কোরবানি দেবেন হাজিরা। মুফতি আব্দুল্লাহ তামিম জানাচ্ছেন বিস্তারিত। আজ লাখো হাজি সমবেত ঐতিহাসিক আরাফাতের ময়দানে। সেখানে হাজিদের উদ্দেশ্যে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দিয়েছেন মদিনার মসজিদে নববীর সম্মানিত ইমাম ও খতিব শায়েখ ডক্টর আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতে তিনি বলেন, আমরা আল্লাহর নির্দেশে ফরজ ইবাদত হজ পালনের জন্য এই আরাফাতের ময়দানে একত্রিত হয়েছি। আমাদের সর্বপ্রথম পরিপূর্ণ মুমিন হতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, এক আল্লাহর জন্যই ইবাদত করতে হবে। তিনি আরো বলেন, নবীজি বলেছেন, ইসলাম হলো আল্লাহ এক, এ বিষয়ে সাক্ষ্য দেয়া, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেয়া, সক্ষম হলে হজ করা, আল্লাহর জন্যই সব ইবাদত করা। খুতবা শেষে তিনি বিশ্ব মুসলিমদের জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ, আপনি গোটা বিশ্বের মুসলিমদের হেফাজত করুন, সমস্ত বিপদ আপদ থেকে তাদের রক্ষা করুন, তাদের উপর আপনার রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে তাদের ও আপনার শত্রুদের উপর সাহায্য করুন। আল্লাহু আকবার। পরে মসজিদে নামিরায় এক আজানে জোহর ও আসর নামাজ আদায় করেন হাজিরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ এই আরাফার দিনে হাজিরা সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। একসঙ্গে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। ভোর হলে নিবেন জামারাতে যাওয়ার প্রস্তুতি। সেখানে গিয়ে তারা শয়তানকে পাথর মারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আরাফা, সৌদি আরব। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আরাফার ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান, যাব তার কাছে। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যেটি পবিত্র হজ, সেই পবিত্র হজ পালনের জন্য ইতিমধ্যে সারা বিশ্ব থেকে আগত প্রায় 15 লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম এখন এই মুহূর্তে রয়েছেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে তাদের যেই অবস্থান, এই অবস্থানটি মূলত পবিত্র হজ। আর এই হজ পালনের জন্য বলা চলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল ধর্মপ্রাণ মুসলিম আছেন তারা এখন বিভিন্ন তাঁবুতে অবস্থান করছেন। তাঁবুতে থেকে তারা মূলত ইবাদত বন্দেগীর মাধ্যমে তাদের যে সময় সেটি পার করছেন। এবং বেশ কিছুক্ষণ আগেই আমরা পবিত্র হজের যে খুতবা সেটি কিন্তু সম্পন্ন হতে দেখেছি। এবং সেই পবিত্র হজের খুতবায় মূলত বিশ্ব মুসলিমের যে ভ্রাতৃত্ব, যেই সম্পর্ক, সেটিকে বিদ্যমান করার জন্য, সেটিকে আরও এগিয়ে নেওয়ার জন্য খুতবা প্রদান করা হয়েছে। এবং এবারে যে খুতবা প্রদান করা হয়েছে সেই খুতবাটি দিয়েছেন পবিত্র মদিনা আল মুনাওয়ারার যিনি খতিব ছিলেন হুজাইফি, তিনি দিয়েছেন। সেই খুতবায় তিনি আসলে মূলত বিশ্ব নেতৃবৃন্দকে আরও বেশি পরিমাণে সহনশীল আচরণ করা এবং পাশাপাশি বিভিন্ন সময় যে ধরনের যুদ্ধ বিগ্রহ লেগে থাকে সেই সমস্ত যুদ্ধ বিগ্রহ থেকে যাতে বিরত থাকে, অর্থাৎ পুরো পৃথিবীতে যাতে শান্তি বিরাজমান থাকে, সেই বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এর পাশাপাশি আগামী
সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমরা আন্তর্জাতিকভাবে দুঃখ প্রকাশ করছি। আরাফার ময়দান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আরিফুর রহমান। কোরবানির পশুর হাটে ক্যাশলেস লেনদেনকে আরও সহজ করতে আমরা এই খবরটি জানবো। তার আগে আমরা একটু জানতে চাই, নগরবাসী ঘরের পানে কিন্তু ছুটছেন স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে। তারা গ্রামের পানে ছুটছেন। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজটের মধ্যে বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ। এদিকে স্কেজুল বিপর্যয়ে পড়ে ট্রেনের উত্তরাঞ্চলগামী যে ট্রেন রয়েছে সেগুলো আসলে ঝুঁকিতে পড়েছে। একটু ঝুঁকি নিয়ে ছাদে যাত্রা করেন অনেকে। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঢল নেমেছে মানুষের। প্রতিকূল আবহাওয়ার কারণে শঙ্কিত রয়েছেন নৌপথের যাত্রীরা। স্বজনদের সঙ্গে করতে হবে ঈদ উদযাপন। বৈরী আবহাওয়া মাথায় নিয়েই গ্রামে ছুটছেন নগরবাসী। ট্রেন, বাস, লঞ্চ সব পথেই নেমেছে মানুষের ঢল। দফায় দফায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে চরম ভোগান্তিতে যাত্রীরা। থেমে থেমে ধীরগতিতে চলছে গাড়ি। বাইপাইল থেকে শ্রীপুর, গাজীপুরের চৌরাস্তা হয়ে চন্দ্রাসহ ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজটে দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। যানবাহন সংকট, বাড়তি ভাড়া নিয়েও বিপাকে ঘরমুখ মানুষ। 800 করে টাকা নিচ্ছে, ভাড়া তো মূলত 600 টাকা। টিকিট নেওয়ার সময় আর কি অনেক দালাল আর কি সামনে এইসব জড়ো হয়, যে 1000 টাকা, কেউ বলে 800 টাকা। প্রশাসন যদি এখানে কঠোর থাকতো তাহলে মনে হয় যে রাস্তাঘাটের জ্যামগুলো হতো না। তবে পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্বস্তি নিয়েই ফিরছেন সবাই। সাদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ঈদযাত্রায় অনিয়মের অভিযোগ পেলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। হাজার হাজার যাত্রী যে গাড়িতে একটু ফাঁকা পাচ্ছে উঠতে চাচ্ছে, সুপারভাইজার অনেক সময় 100 টাকা বেশি নেওয়ার চেষ্টা করে, কিন্তু যাত্রী যখন সচেতন হচ্ছে, অভিযোগ করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন উত্তরাঞ্চলগামী ট্রেনের যাত্রীরা। প্রতিটি ট্রেনই স্টেশন থেকে যাত্রা করে 1 থেকে 2 ঘন্টা দেরিতে। বৈরী আবহাওয়া মাথায় নিয়ে ট্রেনের ছাদেও রওনা হচ্ছেন অনেকে। অতিরিক্ত যাত্রী চাপে রেলের গতি কিছুটা কমেছে বলে দাবি কর্তৃপক্ষের। টিকিট আছে কিন্তু আমরা ঢুকতে পারতেছি না, এত যাত্রী। ভিতরে প্রবেশ করার মতো কোনো অপশনই নেই। কিছু বলার নাই, মানে ঈদ বাসা করতে হবে, এটা একটা বড় আনন্দ। যাত্রী চাপ অনেক বেশি, প্লাস অনেক হেভি বৃষ্টিও হচ্ছে। তো এই কারণে স্টেশনগুলোতে একটু বেশি সময় লাগছে আমাদেরকে যাত্রীটা ওঠানামার জন্য। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঢল নেমেছে মানুষের। প্রতিকূল আবহাওয়ার কারণে শঙ্কিত যাত্রীরা। বাড়তি যাত্রী তোলা ও নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা, কাজিরহাট নৌরুট হয়ে ফেরি ও লঞ্চে বাড়ি ফিরছেন ঈদযাত্রীরা। গাড়ির চাপে ঘাটে দেখা দিয়েছে দীর্ঘ লাইন। গোপালগঞ্জে ঝোড়ো বাতাসে গাছ উপড়ে ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধে সাময়িকভাবে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী এম.এ. আজিম, বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম এবং গাজীপুরের চন্দ্রায় আছেন মেহেদি হাসান। শুরুতেই যাচ্ছি এম.এ. আজিমের কাছে। নদীপথে যারা স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছেন তাদের কিন্তু ভিড়ে এই মুহূর্তে মুখরিত সদরঘাটের প্রতিটি পন্টুন। আমরা যদি এখানকার একটু চিত্র আপনাদেরকে দেখাতে চাই, সেখানে একদমই পুরো যে 25টি পন্টুন রয়েছে সবগুলো পন্টুন কিন্তু কানায় কানায় পূর্ণ এবং যারা বাড়ি ফিরছেন তাদের ভিড়ে আসলে মুখরিত। এবং আমরা দেখেছি যে প্রতিটি লঞ্চ কিন্তু ভেড়ার সাথে সাথেই সেই লঞ্চগুলোতে যাত্রীরা উঠছেন এবং 5 থেকে 10 মিনিটের মধ্যে বলা চলে যে যাত্রী কিন্তু লঞ্চগুলো কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। আমাদের সামনে এই মুহূর্তে যে লঞ্চটি রয়েছে তাসরিফ 3, সেই লঞ্চটিতেও কিন্তু আমরা দেখেছি যে ডেকের প্রতিটি জায়গা কিন্তু একদম যাত্রীতে ভরে গিয়েছে এবং সামনের যে অংশটি থাকে সেই অংশটিতেও কিন্তু মানুষ বসে কোনো রকম বাড়িতে যাওয়ার যে চেষ্টা সেটি তারা করছেন। এবং এই যাত্রার মাঝেও কিন্তু আমরা দেখেছি যে সবার মধ্যেই একটি উৎসাহ, উদ্দীপনা এবং ঈদের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু সবার চোখে মুখে বিরাজ করছে। শিশু সন্তান সহ পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে কিন্তু আসলে তারা বাড়ি যে ফিরছেন এবং তারা বলছেন যে কিছুটা ভোগান্তি হচ্ছে, কিছুটা শঙ্কা রয়েছে, কারণ নদীপথের যে যাত্রা সেটি কিন্তু আবহাওয়ার কারণে অনেক সময় আসলে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তারপরেও কিন্তু তারা আসলে সেই জায়গা থেকে তারা ফিরছেন এবং তারা বলছেন যে এই যে
ভোগান্তি, সেই ভোগান্তির থেকেও আসলে ঈদের যে আনন্দ সেটি যে একসাথে পরিবারের সাথে করতে পারবেন সেটি তাদের কাছে বড় বিষয়, এবং সেই কারণে এই ভোগান্তি তাদের কাছে কোনো ভোগান্তিই নয়। এই ছিল সদরঘাট থেকে লঞ্চ যাত্রার সবশেষ। আমরা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন বিমানবন্দর রেল স্টেশনে সিয়াম, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষেরা রেল যোগেও তাদের বাড়িতে যাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে ভিড় করেছেন। তবে প্রতি বছরের মতো এবছরও আমরা তাদের থেকে শুনতে পাচ্ছি যে ট্রেনের যে বিলম্ব, সেই বিলম্বের অভিযোগ আমরা এবছরও তাদের থেকে শুনতে পাচ্ছি। তারা যেটা জানিয়েছেন যে প্রায় প্রতিটি ট্রেনই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লেট করে আসছে। যদিও এইমাত্র প্ল্যাটফর্মে যেই ট্রেনটি আসছে চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস, এই ট্রেনটি যথাসময়ে প্ল্যাটফর্মে এসে ঢুকেছে। তবে আমরা যখন এই স্টেশনে দেখেছি যে যাত্রীদেরকে তাদের টিকিট চেক করে তাদেরকে স্টেশনে ঢোকানো হচ্ছিল, কিন্তু তারপরেও আমরা দেখতে পেয়েছি যে ট্রেনে যাত্রীর ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি যাত্রী এখানে ট্রেনের মধ্যে প্রবেশ করছিলেন, এবং ছাদেও আমরা যাত্রীদেরকে এখানে ছাদে করেও তাদেরকে যাতায়াত করতে দেখেছি। যদিও এখানে এই ছাদে ওঠা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের একটা লুকোচুরিও আমরা লক্ষ্য করেছি, যে আইনশৃঙ্খলা বাহিনী যদিও চেষ্টা করছিলেন ছাদে ওঠা বন্ধ করার জন্য, কিন্তু তারপরও যাত্রীরা অন্য পাশ দিয়ে এখানে কাঁটাতারের বেড়া টপকিয়ে ছাদে উঠছিলেন, এবং তারা এই প্রেক্ষিতে যেটা জানাচ্ছিলেন যে জীবনের ঝুঁকি নিয়ে হলেও তারা বাড়ি ফেরার জন্য এখানে যাচ্ছিলেন। যদিও আমরা এর আগে জানতে পেরেছিলাম যে নির্দিষ্ট সিটের বিপরীতে 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়ার কথা রয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে 25%-এর চেয়ে অনেক বেশি শতাংশ মানুষ এখানে দাঁড়িয়ে ট্রেনে যাচ্ছিলেন। অনেকে টিকিট কাটার পরেও তারা সিটে জায়গা পাননি, এবং এই ধরনের বিভিন্ন মিশ্র অভিযোগ আমরা এখানে দেখতে পেয়েছি। তো ঈদ যাত্রা উপলক্ষে সড়ক পথের খবর জানতে আমরা চলে যাব গাজীপুরের চন্দ্রায় মেহেদী হাসানের কাছে। দেখুন, সড়ক পথে যারা উত্তরবঙ্গে যাচ্ছেন তাদের জন্য কোনো সুখবর নেই। অর্থাৎ প্রতি বছরের মতো এবারও নানা ভোগান্তি এবং ভয়াবহ ভোগান্তি নিয়ে কিন্তু তারা বাড়ি যাচ্ছেন। গাজীপুর থেকে আজকে 92% প্রতিষ্ঠান এর শিল্প কারখানাগুলো কিন্তু ছুটি হয়েছে, এবং সেই ছুটির পরপরই আমরা দেখছি যে গার্মেন্টসের শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আসলে বাড়ির দিকে যাচ্ছেন, এবং হাজার হাজার শ্রমিক একযোগে যখন সড়কে নেমে এসেছেন তখন মহাসড়ক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ সড়কে গাড়ি চলাচলের জন্য যে জায়গাটুকু প্রয়োজন সেটিও কিন্তু পাচ্ছে না। তাছাড়াও এই মুহূর্তে রয়েছে চন্দ্রায় যে বিষয়টি আমরা লক্ষ্য করি প্রতি বছর, যে 4টি লেন, অর্থাৎ ঢাকা থেকে ছেড়ে আসা সাভার হয়ে 2টি লেন এবং গাজীপুর থেকে আসা 2টি লেন, মহাসড়কের 4টি লেনে সে এখানে মিলিত হয়েছে, এবং সে মিলিত লেনটি কিন্তু মাত্র 2 লেনের সড়ক। সেই 2 লেনের সড়কে কিন্তু যানবাহনগুলো জটলা লাগে। তার পাশাপাশি এই বিশাল সংখ্যক শ্রমিক যাতায়াতের জন্য তারা যেটি প্রতি বছরই দাবি করে থাকেন, চন্দ্রা থেকে উত্তরবঙ্গের নির্দিষ্ট কোনো পরিবহন যদি থাকে তবে সেটি তাদের জন্য আসলে যাতায়াতে সহজ হয়। সেটি না রাখার ফলে তারা শ্রমিকরা আসলে যেটি বলছেন যে দূরপাল্লার গাড়িগুলো যেগুলো চন্দ্রার উপর দিয়ে যায় উত্তরবঙ্গের দিকে, সেই গাড়িগুলোতে তারা সিট পান না, দাঁড়িয়ে যেতে হয়। সিট না পাওয়ায় দাঁড়িয়ে যে অনেক সময় বাসে জায়গা না পাওয়ায় তারা ঝুঁকি নিয়ে পণ্যবাহী ট্রাক এবং পশুবাহী ট্রাকে করে বাড়িতে যাচ্ছেন। এবং অনেকটা অবাক করার বিষয়, এই গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত অনেকে কিন্তু ব্যাটারি চালিত রিক্সা কিংবা সিএনজি করে কিন্তু বাড়িতে যাচ্ছেন। তারা যদি বলছেন যে আসলে প্রতি বছর আশ্বাস দেওয়া হয়, সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হয়, তবে সেটি শ্রমিকরা আসলে আদৌতে কতটা বাস্তবায়ন হয় সেটি কিন্তু তারা কিন্তু প্রশ্ন তুলেছেন। এবার আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এই যে চন্দ্রা পরিস্থিতি, অর্থাৎ এখান থেকে রংপুরের ভাড়া সাধারণত 5 থেকে 600 টাকার ভাড়ার কিন্তু এবার 1000 থেকে 1200 টাকা এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 2000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এত কিছুর পরও তারা যদি বলছেন যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পর্যাপ্ত রয়েছে, তবে এখন পর্যন্ত আসলে তারা কোনো জরিমানা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ আসলে তারা দেখতে পাননি। তো এই ছিল গাজীপুর থেকে এই যাত্রার সবশেষ তথ্য আমার কাছে। ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা, গাজীপুরের চন্দ্রা থেকে সড়ক পথের খবর জানাচ্ছিলেন মেহেদী হাসান, এবং ট্রেনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন, ট্রেন যাত্রার খবর জানাচ্ছিলেন
এয়ারপোর্ট রেল স্টেশন থেকে সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম, এবং এর আগে লঞ্চ পথে যে যাত্রীরা যাচ্ছেন সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ আজিম। আমরা এবারে একটু কোরবানির পশুর হাটের খবর জানবো। বৃষ্টির প্রভাবে কিছুটা পড়তির দিকে কোরবানির পশুর দাম অল্প লাভেই ছেড়ে দিচ্ছেন বিক্রেতারা। বেচাকেনার সবশেষ অবস্থা জানাতে রাজধানীর 300 ফিটে আছেন সহকর্মী নাইম হাসান, রাজশাহীর বানেশ্বর হাটে আছেন মওদুদ রানা এবং রংপুরের বেদগাড়ি হাটে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। শুরুতেই আমরা যাব নাইমের কাছে। নাইম, শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির হাটে পশু বেচাকেনা। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর 300 ফিটের গরুর হাটে। এখানে কিন্তু শেষ মুহূর্তের যেই কোরবানির পশুর বেচাকেনা সেটি কিন্তু জমজমাট হয়ে উঠেছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আজকে দুপুরের পর থেকেই কিন্তু হচ্ছে এই যে রাজধানীর পূর্বাঞ্চলে 300 ফিট গরুর হাট, এই গরুর হাটে কিন্তু ব্যাপক গরু কেনা বেচা হচ্ছে। আমরা শেষ কয়েক মিনিটের চিত্র যদি এখানে দেখাতে চাই যে এই যে বৈরী আবহাওয়া, বৃষ্টি, এর পরেও কিন্তু হচ্ছে যে সাধারণ মানুষের কিন্তু হচ্ছে যে পছন্দের পশু, কোরবানির পশু যে কেনা, সেই কেনা কিন্তু হচ্ছে কিছুটা হলেও থমকে যায়নি, বরং সেই পশু বেচা কেনার গতি কিন্তু বেড়েছে। আজকে আমরা এই 300 ফিটে এসে হচ্ছে এখানকার যারা গরু ব্যাপারীরা রয়েছেন ও সাধারণ ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। ব্যাপারীরা কিন্তু বলছেন যে বৃষ্টির পরে, মূলত আজকে দুপুরে যেই বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পরে এই হাটে গরুর দাম 10 থেকে 15,000 টাকা কমে গেছে। অন্যদিকে ক্রেতারা কিন্তু বলছেন যে না, তারা তাদের সামর্থ্যের মধ্যেই গরু পাচ্ছেন। যদিও এখানে হচ্ছে মাঝারি সাইজের যে গরু, মাঝারি ও ছোট সাইজের গরুই কিন্তু বেশি বিক্রি হচ্ছে। বড় সাইজের গরু একটু কম বিক্রি হলেও কিন্তু হচ্ছে মাঝারি সাইজের গরু আমরা দেখছি যে এখানে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন যে গতকাল বা 2 দিন আগেও গরুর দাম যে পরিমাণের ছিল, এখন কিন্তু সেই গরুর দাম কিছুটা হলেও কমেছে। এছাড়া আমরা যে ব্যাপারী যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু বলছেন যে যেই গরুর দাম হচ্ছে একদিন আগে হচ্ছে 1,30,000 40,000 টাকা ছিল, বা তাদেরকে বলা হচ্ছিল যে ক্রেতাদের পক্ষ থেকে, সেই গরু কিন্তু হচ্ছে আজকে দুপুরের পর 1,10,000 1,15,000 বা 20,000 টাকার মধ্যে বিক্রি করতে হচ্ছে। এর কারণ হিসেবে তারা কিন্তু বলছে যে বৃষ্টির পরে যে হচ্ছে এই যে হাটে যে এক ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এই কারণেও কিন্তু হচ্ছে যে গরুর দাম কমে যাচ্ছে। এছাড়া এই যে 300 ফিটে যে গরুর হাট, সেই গরুর হাটে আমরা দেখেছি যে গরু বেচা কেনার কারণে কিন্তু গরুর পরিমাণ এখন অনেকটাই কমে এসেছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর 300 ফিট থেকে গরুর হাট থেকে সর্বশেষ তথ্য। আমাদের সহকর্মী মওদুদ রানা রয়েছেন রাজশাহীতে, আমরা সরাসরি চলে যাব তার কাছে। বাজারে গরুর তুলনায় ক্রেতা বেশি এবং এক একটি গরুর পাশে অন্তত 2 থেকে 4 জন ক্রেতা দাঁড়িয়ে রয়েছেন, এবং যেহেতু বাজারে গরুর সরবরাহ কম, ক্রেতা চাহিদা বেশি, সে কারণে দাম বেড়েছে এক একটি গরুতে অন্তত 5 থেকে 10,000 টাকা। এবং আমরা এই বাজারে কয়েকদিন আগে দেখেছিলাম একটি 3 মণের ওজনের গরু 1,10,000 থেকে 1,20,000 টাকায় বিক্রি হচ্ছে। আজকে সেই গরু অন্তত আরও 5,000 টাকা বেড়েছে। এবং এই বাজারে যে গরু আছে সেটি ছোট এবং মাঝারি গরু সবচেয়ে বেশি, এবং এই গরুগুলো 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং যে বড় গরুগুলো রয়েছে সেই গরুর খুব বেশি ক্রেতা নেই, তবে ছোট এবং মাঝারি গরুর ক্রেতা পুরো বাজার জুড়ে। আমরা সকাল থেকে দেখেছি এই বাজারে দাম বেশি হলেও বেচা কেনা কিন্তু জমজমাট। ক্রেতারা যেটি বলছেন যে কোরবানির শেষ সময় আর একটি মাত্র বাজার পাবেন আগামীকাল, সে কারণে অনেকেই আজকে একটু দাম বাড়তি হলেও কেনার চেষ্টা করছেন। তবে বাজার জুড়ে যে চিত্র, যে এক একটি গরুর পাশে অনেকগুলো ক্রেতা রয়েছেন, তারা দাম কষাকষি করছেন, দেখছেন, কথা বলছেন এবং ঘুরে ঘুরে তারা এই কোরবানি গরু কেনার চেষ্টা করছেন। এখানকার ক্রেতারা বলছেন যে যেহেতু কোরবানি নিয়ত করেছেন, শেষ সময়ে একটু বাড়তি বাজার হলেও তারা গরু কিনবেন, এবং সে চিত্র দেখা যাচ্ছে দুপুরের পর থেকে জমজমাট বাজার, এবং বাজারের অধিকাংশ গরু বিক্রি হয়ে গেছে এবং কিছু গরু এখনও আছে। অন্যদিকে যে এখানকার যারা খামারিরা রয়েছেন, যারা গরু বিক্রি করতে এসেছেন, তারা বলছেন শেষ মুহূর্তে ভালো দাম পেয়ে তারা খুশি, এবং যেহেতু গোখাদ্যের দাম বেশি ছিল, এবার একটু লাভ তারা দেখতে পাচ্ছেন। আমরা গরুর বাজারের আরও খবর জানবো রংপুরে, সেখানে রয়েছেন আমার সহকর্মী জীবন। আর একদিন পার হলেই পবিত্র কুরবানির ঈদ, এবং সেই কুরবানির ঈদকে ঘিরে পশু কেনাকাটার যে ধুম সেটি কিন্তু পড়ে গেছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি রংপুর অঞ্চলের যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠেছে পশু বেচাকেনাকে কেন্দ্র করে, এবং আমরা দেখছি ক্রেতা বিক্রেতার হাট ডাকে পুরো হাট কিন্তু মুখরিত হয়ে উঠেছে। যদিও একেবারে ভোরবেলা থেকে কিন্তু শুরু হয়েছে এই হাট। আমরা বর্তমানে রয়েছে রংপুরের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে বড় হাট যদি বলা চলে, বেদগাড়ি হাট। এই বেদগাড়ি হাটে রয়েছি, সকাল থেকেই দেখেছি যে যারা বিক্রেতা তারা কিন্তু তাদের যে পশু রয়েছে, গরু,
ছাগল, মহিষ কিংবা ভেড়া এই পশুগুলোকে নিয়ে কিন্তু তারা এই হাটে আসছেন এবং দুপুরের পর থেকেই কিন্তু আসলে পশুর যে বেচাকেনা সেটি কিন্তু মূলত আসলে জমজমাট শুরু হয়। এবং দামের কথা যদি বলি, আজকে কিন্তু তুলনামূলক দাম কিছুটা বেড়েছে, যেটি আসলে বিক্রেতারা যে কারণে খুশি রয়েছেন বেশি। তারা যেটি বলছেন যে গত কয়েক হাটের থেকে আজকের যে পশুর বাজার দর সেটি কিছুটা বেড়েছে এবং প্রতিটি গরুতে তুলনামূলকভাবে 20,000 থেকে 30,000 টাকা পর্যন্ত আসলে দাম বেড়েছে। এবং তারা বলছেন আজকে যেহেতু আসলে শেষ হাট, অনেক হাটেরই আজকে আসলে শেষ দিন এবং সে কারণেই বলা চলে যে মানুষ যারা রয়েছেন, যারা আসলে বিশেষ করে পশু কেনার জন্য আসছেন, তারা আসলে আর অপেক্ষা না করে তাদের যে পছন্দের পশুটি সেটি কিন্তু তারা আসলে কিনছেন। এবং আরেকটি ব্যাপার বলে রাখি, রংপুরে কিন্তু আসলে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, গতকালকে রাতেও কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি যে এই কাদা পানি মারিয়েই কিন্তু যারা ক্রেতা তারা কিন্তু এখানে এসেছেন পশু কিনতে। এবং ক্রেতা বিক্রেতা যারা রয়েছেন সকলেই কিন্তু বলছেন যে এবারের যে পশুর হাট, আজকে দাম কিছুটা তারা বেশি পেয়েছেন এবং হাটকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সতর্ক রয়েছে। বিশেষ করে হাসিল যদি বেশি নেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আসলে জরিমানা পর্যন্ত করছেন এবং ভেটেরিনারি টিম রয়েছে। বলা চলে যে রংপুরের যে হাটগুলো রয়েছে সে সময় একেবারে জমজমাট হয়ে উঠেছে। তো সব মিলে এই ছিল রংপুরের পশুর হাটের সবশেষ। কোরবানির পশুর হাটের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মীরা। রংপুর থেকে আব্দুর রশিদ জীবন, তিনি জানাচ্ছিলেন সেখানে কোরবানির পশুর দাম একটু বেড়েছে এবং এর আগে রাজশাহী থেকে মওদুদ রানা তিনি যোগ দিয়েছিলেন এবং তার আগে রাজধানীর 300 ফিট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী নাইম হাসান। কোরবানির পশুর হাটে ক্যাশলেস লেনদেনকে আরও সহজ করতে অনেক হাটেই গরুর গলায় ঝুলছে কিউআর কোড। দরদাম শেষে যে কোড স্ক্যানের মাধ্যমে সহজেই মূল্য পরিশোধ করতে পারছেন ক্রেতারা। সহজ ও নিরাপদ লেনদেনে খুশি ক্রেতা বিক্রেতারা। গরুর গলায় ঝুলছে কিউআর কোড। পণ্যের গায়ে এমন কোড দেখে ক্রেতা বিক্রেতারা অভ্যস্ত হলেও গরুর হাটে এ দৃশ্য এবারই প্রথম। ক্যাশলেস ফান্ড ট্রান্সফার যেটা বর্তমানে এটা মানে আমাদের জন্য সুবিধা, পাইকার আমাদের সবারই সুবিধা। রাজধানীর ভাটারায় 100 ফিটে কোরবানি উপলক্ষে বসা গরুর হাটের ক্রেতা বিক্রেতারা জানান, নির্বাচিত খামারের সঙ্গে যুক্ত হয়ে এমন উদ্যোগ নিয়েছে বেসরকারি খাতের প্রাইম ব্যাংক। পছন্দসই গরু কিনে কিউআর কোডে স্ক্যান করে খুব সহজে দাম পরিশোধ করা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে, যা লেনদেনকে সহজই করেছে নিরাপদ। ক্যাশ ক্যারির থেকে আমার রিস্ক থেকে যাচ্ছে, আমি কিউআর কোডে পেমেন্ট করতে গেলে অবশ্যই এটা অনেক সেফ আমার জন্য। কাস্টমারও কোনো হ্যাসেলে পড়তেছে না, অনেকের অনেক সময় টাকা শর্ট পড়ে যাচ্ছে, বুথে যেতে হলে সময় লাগে, লাগে, আর কিউআর কোডে দিয়ে দিলে এটা সরাসরি অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এমন উদ্ভাবনী ব্যাংকিং সুবিধার পাশাপাশি ক্যাশ লেনদেনকে নিরাপদ রাখতে র্যাব, পুলিশ সহ বিভিন্ন বাহিনী তৎপর রয়েছে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পশুর বর্জ্য দ্রুত পরিষ্কার ও নগরী দুর্গন্ধমুক্ত করতে রাজধানী সহ দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এদিকে সরকারের বেঁধে দেয়া 12 ঘন্টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। ঈদ উল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডিএনসিসি আয়োজিত মতবিনিময় সভা শেষে কথা বলেন তারা। ডিএনসিসি প্রশাসক বলেন, নগর দুর্গন্ধমুক্ত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, পশু কোরবানির পর বেলা 2টা থেকেই বর্জ্য পরিষ্কার শুরু হবে এবং 12 ঘন্টার আগেই সিটি কর্পোরেশন এলাকা পরিচ্ছন্ন হবে। কোরবানির সরকার ঘোষিত যে বর্জ্য ব্যবস্থাপনা 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করার যে একটা ঘোষণা দিয়েছে, সেই নীতিকে সামনে রেখেই আমরা তার আগেই ইনশাআল্লাহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আমরা ক্লিন করে ফেলবো ইনশাআল্লাহ। সেইভাবে আমাদের প্রস্তুতি নেওয়া আছে। পশু জবাইয়ের পর যে বর্জ্যগুলি থাকবে বিভিন্ন জায়গায়, এটি মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন যে সর্বোচ্চ জনবল নিয়োগ করে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি যেন 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নগরবাসী, শহরবাসী, পৌরবাসী এবং উপজেলাবাসীকে যেন স্বস্তির মধ্যে নিয়ে আসে। এই যে অনুশাসনগুলি উনি জারি করেছিলেন, তারপর থেকে কিন্তু এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আমরা যারা মন্ত্রী, সচিব এবং বিভিন্ন সিটি কর্পোরেশন প্রশাসক আমরা কিন্তু মাঠে আছি। নিরাপত্তাহীনতার হুমকি না দেখলেও জাতীয় ঈদগাহ সহ সারা দেশের ঈদ জামাত নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে
প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করে একথা জানান র্যাব মহাপরিচালক। ঈদের সময় ফাঁকা রাজধানীর নিরাপত্তায় টহল বাড়ানোর কথাও জানান তিনি। জাতীয় ঈদগাহে ঈদের জামাত নিরাপদ করতে বিশেষ প্রস্তুতি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের। বসানো হয়েছে আর্চওয়ে, স্থাপন করা হয়েছে র্যাব ক্যাম্প। ক্যাম্পের পাশেই একটি কক্ষে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরার মনিটরগুলো। জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে সকল প্রস্তুতি পর্যবেক্ষণ করেন র্যাব মহাপরিচালক। এ সময় র্যাবের ডগ স্কোয়াড দিয়েও নিরাপত্তা যাচাই করা হয়। পুরো ঈদগাহের নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ শেষে র্যাব মহাপরিচালক জানান, কোনো নিরাপত্তা হুমকি দেখছেন না তারা। তারপরেও সকল বিষয়েই প্রস্তুত রয়েছে র্যাব। বলেন, শুধু জাতীয় ঈদগাহ নয়, সারা দেশের সকল ঈদগাহে নিরাপদে ঈদের জামাত আদায় হবে এ বিষয়ে প্রস্তুত ও আশাবাদী তারা। প্রধান ঈদের জামাতের নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঈদ এলেই ফাঁকা রাজধানীতে অপরাধ বেড়ে যাওয়া এবং অপরাধ দমন বিষয়ে র্যাব মহাপরিচালক জানালেন, দিনে ও রাতে র্যাবের টহল সংখ্যা বাড়ানো হয়েছে নিরাপত্তা চৌকির সংখ্যাও। ঈদকে কেন্দ্র করে রাজধানী সহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কমে যাওয়ায় চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের মতো অপরাধ বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থাকে। এই পরিস্থিতি মোকাবেলায় রাত্রিকালীন নিরাপত্তা চৌকি সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সকল মেট্রোপলিটন শহর, জেলা শহর এবং উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত্রিকালীন টহল ব্যবস্থার জোরদার করা হয়েছে। জানান, রোবাস পেট্রোলিংয়ের মাধ্যমে নিয়মিতই টহল কার্যক্রম পরিচালনা করবে র্যাব। যোগাযোগ মাধ্যমে ঈদ এবং কোরবানি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ঈদে ঘরমুখ মানুষের ভিড়ে শিশুদের হামের সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। তারা বলছেন, আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সতর্ক থাকার বিকল্প নেই। এদিকে আজও হামে ঝরেছে আরও 10টি তাজা প্রাণ। সেরে যাবার পরও আক্রান্ত হচ্ছেন অনেকে, আবার অনেকেরই ঈদ কাটবে হাসপাতালের বিছানায়। হামের প্রাদুর্ভাবে প্রতিদিনই লম্বা হচ্ছে মৃত্যুর সারি। 24 ঘন্টায় মারা গেছে 10 জন। এখন পর্যন্ত প্রাণ গেল 555 জন রোগীর। চাপ কমছে না হাসপাতালেও। এর মধ্যেই এবারের ঈদ উৎসবের রং এবার অনেকটাই ফিকে। হাম আক্রান্ত রোগী নিয়ে হাসপাতালে কাটানো পরিবারগুলোর উদ্বেগ উৎকণ্ঠায় তারা প্রহর গুনছেন প্রিয়জনের রোগ মুক্তির। মেয়ে অসুস্থ দেখে বাড়িতে যেতে পারবো না, যদি সুস্থ হয় তো বাড়ি চলে যাবে। আমার মাইয়া অনেক অসুস্থ ছিল, ওরা তো আইসিইউতে ভর্তি করার কথা ছিল, এত অসুস্থ ছিল। সুস্থ করে নিয়ে যাওয়া লাগবে। সুস্থ হওয়ার পরও অনেকে আবার সংক্রমিত হচ্ছেন হামে। তাই ঈদের আনন্দে অতিরিক্ত ভিড়ের মধ্যে বাচ্চাদের না নিতে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শঙ্কা না বলে আমি বলবো, আমরা খুব সচেতন হতে হবে আমাকে। ঈদের মধ্যে আমরা না হয় একটা ঈদে এত বেশি মিলামিশা না করলাম, ঈদের মধ্যে বড় বড় গ্যাদারিং না করলাম, ঈদের মধ্যে যেই বাচ্চার সর্দি কাশি আছে সেই বাচ্চার কাছে না গেল অন্য বাচ্চা, যেই বাচ্চার গার্জিয়ান দেখলো যে তার বাচ্চার সর্দি কাশি জ্বর আছে তাকে একটু সরিয়ে রাখলাম। এটা সম্পূর্ণ ব্যক্তিগত সামাজিক সচেতনতা। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী ঈদের ছুটিতেও হাসপাতালগুলোতে হামের বিশেষায়িত চিকিৎসা সেবা নিরবিচ্ছিন্ন থাকবে বলে আশ্বস্ত করছেন সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। মনিটরিংয়ের দুর্বলতায় চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীরা হামলার সুযোগ পেয়েছে বলে স্বীকার করেছেন র্যাব মহাপরিচালক। তবে ইয়াসিন বাহিনী ও অবৈধ দখলদারকে সেখান থেকে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে 30 জনকে। সীতাকুণ্ড থানায় 35 জনের নাম সহ 200 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এদিকে সন্ত্রাসীদের নির্মূলের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীও। সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত হয়ে ওঠে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। কয়েক মাস আগে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাব সদস্য। পরে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। 31 মে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্প উদ্বোধনের কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে যাত্রা শুরুর আগেই রোববার রাতে ক্যাম্পে চালানো হয় ফিল্মি স্টাইলে হামলা। বুলডোজার দিয়ে ক্যাম্পটি গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। হামলার এক পর্যায়ে র্যাব ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীও। পরে পিছু হটে সন্ত্রাসীরা।
জঙ্গল সলিমপুরের ঘটনা নিয়ে র্যাব মহাপরিচালক বলেন, ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার ঘটনায় আগে থেকে বিষয়টি সঠিকভাবে মনিটর করতে না পারায় এ ঘটনা ঘটেছে। তবে ইয়াসিন বাহিনী বা অবৈধ দখলদার সবাইকে উচ্ছেদ করা হবে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে 30 জনকে। আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি, তবে আমাদেরকে ওভারপাওয়ার করার মতো শক্তি তাদের নাই। এদিকে র্যাব ও পুলিশের একাডেমি নির্মাণের খবরে সন্ত্রাসীরা সেখানে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিগত সরকারের সময় আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতর আরেকটা রাষ্ট্র তৈরি করেছিল। দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল। তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। এছাড়াও সীমান্তে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশে অস্থিতিশীল হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যেভাবে বললেন দুই একটা খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সড়কে শৃঙ্খলা ফেরাতে চলতি মাসের প্রথম সপ্তাহে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে AI প্রযুক্তি নির্ভর ক্যামেরা, যার মূল উদ্দেশ্য ট্রাফিক আইন অমান্যকারীদের সহজেই শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে আইনগত পদক্ষেপ নেয়া, পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করা। এবার সেই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়েছে প্রতারক চক্র। চক্রটি BRT-এর সরকারি ওয়েবসাইট নকল করে পরিবহন মালিকদের কাছে মেসেজ পাঠিয়ে হাতিয়ে নিচ্ছে অর্থ। কামরুল হাসানের রিপোর্ট। এসএমএস পাইছিলাম কিছুদিন আগে, হঠাৎ করে সেখানে আমাকে বলতেছে যে আমি ওভার স্পিডিং করছি এবং এটার জন্য আমার নামে একটা মামলা হয়েছে এবং সেটা মামলার জন্য আমার 3000 টাকা পে করতে হবে। তবে আমি যদি 7 দিনের মধ্যে দেই তাহলে 1500 টাকা। এভাবে AI প্রযুক্তি নির্ভর মামলা নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করছিলেন প্রযুক্তিবিদ আব্দুর রাকিব। জানান, সরকারি ওয়েবসাইট ক্লোন করে কিভাবে টাকা হাতিয়ে নেয়ার ফাঁদ পেতেছে প্রতারকরা। এমন অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে সময় সংবাদ, যেখানে অন্তত 15 জন ভুক্তভোগী একই রকম প্রতারণামূলক মেসেজ পাওয়ার কথা জানিয়েছেন। দাবি করা হয় জরিমানার অর্থ, যা আদতে পুরোটাই প্রতারণা। অনুসন্ধানে জানা যায়, এই চক্রের সদস্যরা প্রথমে টার্গেট করা ব্যক্তির মোবাইল নাম্বার সংগ্রহ করে, পরে সেই নাম্বারে bspbrta.payfeebd.icu এই ঠিকানার লিংক পাঠানো হয়। বলা হয় তার গাড়ি কিংবা মোটরসাইকেলের নামে AI মামলা হয়েছে। ভুক্তভোগী গাড়ির মালিক সেই লিংকে ক্লিক করলে BRT এর আসল ওয়েবসাইটের আদলে তৈরি নকল ওয়েবসাইটে চলে যান। সেখানে পেমেন্ট মেথডে ব্যাংকের ATM কার্ডের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশনা দেয়া থাকে। শুধু তাই নয়, জরিমানার অর্থে আবার 50% ছাড়ের প্রতিশ্রুতিও দেয় চক্রটি। এমন অভিযোগের বিষয়ে BRT-এর চেয়ারম্যান জানান, মামলা কিংবা জরিমানা আদায়ের বিষয়টি তাদের এখতিয়ারে নেই। আর সরকারি ওয়েবসাইট ক্লোন হওয়ার প্রসঙ্গে তার দাবি, একটি প্রতারক চক্র এই অপকর্মে লিপ্ত। এমন বাস্তবতায় গাড়ির মালিকদের আরও সচেতন থাকতে হবে। এটা একটা প্রতারক চক্র, হয়তো তারা এরকম তৈরি করেছে। এই মেসেজটা আমরা পেয়েছি গতকাল রাতে, আমরা জেনে সঙ্গে সঙ্গে চেক করে দেখেছি দিস ইজ ফেক মেসেজ। অর্থাৎ জনগণ বা সাধারণ মানুষের জন্য কোনো অবস্থায় এই ফেক মেসেজের প্রতি আকৃষ্ট না হয়, তারা যেন সতর্ক থাকে, সচেতন থাকে। AI প্রযুক্তির প্রতারণা ঠেকাতে গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ। বলা হয়েছে, AI মামলা কিংবা জরিমানা সংক্রান্ত তথ্য গ্রাহকদের অবগত করতে DMP-র নির্দিষ্ট 2টি নম্বর থেকে মেসেজ পাঠানো হবে। আমরা এখন ফুটেজ সংগ্রহ করতেছি, ফুটেজ সংগ্রহ করে আমরা স্বয়ংক্রিয়ভাবে যদি আমরা দিতে পারি, কিন্তু আমরা দিচ্ছি না। আমরা স্বয়ংক্রিয়ভাবে মামলাটা না দিয়ে আমরা ওটা আমাদের ম্যানুয়ালি যাচাই বাছাই করছি, যাতে আমাদের কোনো রকম ভুল ভ্রান্তি না হয়। ওই যাচাই বাছাই করার পরে আমরা যাদেরকে অথেন্টিক মনে করতেছি যে এটা একদম আমরা ওভারশিওর এবং এটার মধ্যে কোনো সন্দেহ নাই, আমরা শুধুমাত্র তাদেরকে প্রথমে তাদের কাছে একটা হার্ড কপি যাচ্ছে। এই হার্ড কপি যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মোবাইলে একটা খুঁজে মেসেজ যাচ্ছে। আমরা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছি এবং এগুলো আমাদের সাইবার ইউনিটি আছে, সাইবার ইউনিটকে আমরা জানিয়ে দিব যেগুলো কোন জায়গা থেকে কি হচ্ছে এগুলো দেখার জন্য। প্রযুক্তির সহায়তায় যানজটের নগরী ঢাকায় কিছুটা স্বস্তির দেখা মিলতে শুরু করেছিল AI এর হাত ধরে। কিন্তু প্রতারকদের কূটকৌশলের এই বাধা কিভাবে দূর করবে কর্তৃপক্ষ, সেই প্রশ্ন থেকেই যায়। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। কাজের প্রলোভন দেখিয়ে পাঠানো হয় বিদেশ, এরপর চলে অকথ্য নির্যাতন। আর সেই ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে আদায় করা হয় লাখ লাখ টাকা। শেষ পর্যন্ত PBI-এর অভিযানে উদ্ধার হয় ভুক্তভোগী। গ্রেফতার করা হয় মানব পাচার চক্রের 3 সদস্যকে। পাচার চক্রের এই অন্ধকার নেটওয়ার্ক অন্যান্য সদস্যদের ধরতে
তদন্তে নেমেছে গোয়েন্দারা। লক্ষ্য ছিল প্রবাসে গিয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর। স্বপ্ন পূরণের আশায় দালাল চক্রের সহায়তায় ইতালির উদ্দেশ্যে দেশ ছাড়েন সোহেল। কিন্তু বিদেশের মাটিতে পা রাখতেই বদলে যায় পরিস্থিতি। কাজের প্রলোভনে তাকে তুলে দেওয়া হয় প্রতারক চক্রের হাতে, নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। শুরু হয় অমানবিক নির্যাতন। 141টা পোস্ট দিয়েছে আমার পিঠে এখন আছে সব দাগ। প্রথম চাকু দিয়ে পোচানোর পরে ব্লাড বের হয়নি, পরে ওই যে হাতে ছিল আর গ্লাস, ওই গ্লাস ভেঙ্গা তারপরে আমার পিঠ কাটছে। মুক্তিপণের নামে সোহেলের পরিবারের কাছে দাবি করা হয় 64 লাখ টাকা। তার স্বজনদের কাছে পাঠানো হতো নির্যাতনের ভিডিও। জিম্বি দশায় থাকা সোহেলকে মুক্ত করতে পরিবার মামলা করলে তদন্তে নামে পিবিআই। গ্রেফতার হয় টিটু, রহিমা ও ইসমাইল দেওয়ান। জানা যায় এই চক্রের মূল হোতা ইতালি প্রবাসী রিয়াজুল, টিটু চক্র। তারা 100-র উপরে লোক প্রেরণ করেছে। টিটুর নিজের মুখে স্বীকার করা যে 107 জন হবে, এই ধরনের কথা বলেছে। তবে তারা দীর্ঘদিন ধরে এই কাজের সাথে জড়িত। চক্রটি দীর্ঘদিন ধরে শতাধিক ব্যক্তিকে লিবিয়া সহ বিভিন্ন দেশে পাঠিয়ে নির্যাতন করে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। বেশিরভাগ টাকায় ওরা বিভিন্নভাবে লেয়ার করে করে টাকা তুলে ফেলছে। হয়তো এই অ্যাকাউন্টে গেছে, পরক্ষণে সে অন্য একটা অ্যাকাউন্টে পাঠাচ্ছে, সেখান থেকে আর একটা অ্যাকাউন্টে পাঠাচ্ছে, বগুড়া থেকে পাঠাচ্ছে কুমিল্লা থেকে পাঠাচ্ছে জয়পুরহাটে, এইভাবে করে পাঠায় লেয়ার করে করে তারা টাকাটা বিভিন্ন জায়গাতে তুলেছে। তদন্ত অব্যাহত আছে এবং আসামিরা তো সব গ্রেপ্তার হয়নি। আমরা এবং এই অ্যাকাউন্টগুলোর ট্রানজ্যাকশন কীভাবে করছে, কবে নিয়েছে, কত কি, কারা সম্পৃক্ত, এই সকল বিষয়গুলো নিশ্চয়ই আমরা যাচাই করে দেখব। এই চক্রের সঙ্গে আরো অনেকেই সম্পৃক্ত বলে তথ্য পেয়েছে গোয়েন্দারা। পর্যায়ক্রমে তাদের ধরতেও গোয়েন্দা তৎপরতা জারি থাকার কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। জনগণকে যথেষ্ট সচেতন করবেন এই ক্ষেত্রে। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। ঈদের আগে আগুনের লেলিহান শিখায় তছনছ সংসার। পুড়ে গেছে রাজধানীর কালশী বস্তির শতাধিক ঘর। খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে বস্তিবাসীর। দুর্ঘটনা নাকি নাশকতা খতিয়ে দেখছে পুলিশ। কোন থাকবো, রাস্তা ছাড়ার আমাকে কোনো উপায় নাই। নদী ভাঙ্গা মানুষ, আমাকে বাড়ি নাই, ঘর নাই, আর কই থাকবো, আল্লাহ জানে না। সর্বস্ব হারিয়ে হাহাকার থামছে না কালশী বস্তির বাসিন্দা নাজমা আক্তারের। সোমবার রাতের ভয়াবহ আগুনে চোখের সামনে তছনছ সংসার। মুহূর্তেই ছাই হয় শতাধিক ঘর ও দোকানপাট। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই কয়েকশো পরিবারের স্বপ্ন পুড়ে ছাই। পরনের কাপড়টুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই তাদের। কোনো কিছু নিতে পারছি না, একটা সুতার নালও নিতে পারছি না। আমরা কিভাবে, যদি সরকার যদি কোনো কিছু না করে, তো আমরা তো কোনো কিছু না, আমরা রাস্তা তখন লাগবো। একটা ফাইল ছিল, এই ফাইল দিয়ে আমার সম্পদ, আর কিচ্ছু না ভাই। কত কম ফলে দিয়ে আগুনের তাপ দিয়ে ভাই বাইরে পড়ছে। আয় আসে তো আর কোনো রেহাই নাই। কেউ পর্যন্ত একটা জিনিস লয়ে যে বাইরে গইব, এই ক্ষমতা নাই। আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 1 ঘন্টা পরে আগুনের সূত্রপাত হয়। আমরা তাকে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করলে আমরা তাকে থানায় নিয়ে আসি, এসে তাকে জিজ্ঞাসাবাদ করতেছি। সে কিছু তথ্য প্রদান করেছে, সেগুলো আমরা যাচাই বাছাই করতেছি। বস্তিটিতে প্রায় 1000-এর বেশি ঘর ও দোকান ছিল বলে জানান বাসিন্দারা। লেলিহান আগুনে পুড়ে ছাই কালশীর এই বস্তি। আর এই ছায়ে নিজেদের শেষ সম্বলটুকু খুঁজে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা, কারণ তারা আশ্রয়ের পাশাপাশি হারিয়েছেন নিজেদের সর্বস্ব। তাই সরকারের দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত মানুষেরা। মানিক মোহাম্মদ উমর, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই ইরানে বিমান হামলা, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, ঘাঁটি ও মাইন বসানো নৌযানে আঘাতের দাবি, হরমুজ প্রণালীর কাছেও বিস্ফোরণ। উচ্ছেদ অভিযানের 1 সপ্তাহ না পেরোতেই আবারও আগের চেহারায় ফিরেছে টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত অনুমোদনহীন অবৈধ কয়েকশো বাস কাউন্টার। অকেজো হয়ে পড়েছে সায়েদাবাদ বাস টার্মিনাল সহ আশপাশের বিভিন্ন সড়ক। সিটি কর্পোরেশন বলছে উচ্ছেদের পরে ঈদ বিবেচনায় আপাতত সীমিত সময়ের জন্য খুলে দেওয়া হয়েছে কাউন্টারগুলো। অন্যদিকে অনুমোদনহীন এসব কাউন্টারের জন্য বাস মালিকরা দুষছেন একে অন্যকে। নাইম হাসানের রিপোর্ট। এটি গত মাসের চিত্র। সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে অনুমোদনহীন অবৈধ কয়েকশো বাস কাউন্টার উচ্ছেদ করা হয় ঢাকার টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত। কিন্তু মাত্র সপ্তাহ না পেরোতেই আবারও পূর্ণরূপে সেই কাউন্টারগুলো। সড়কে শৃঙ্খলা যেমন ফিরল না, তেমনি হলো না জনভোগান্তির সমাপ্তি। কাউন্টার আছে, তবে মৃত। এটা সায়েদাবাদ বাস টার্মিনালের ভেতরের চিত্র।
উল্টো চিত্র টার্মিনালের বাইরে, সেখানে রাস্তার পাশে কাউন্টার ভাড়া নিয়ে তুলে নেওয়া হচ্ছে যাত্রী, তৈরি হচ্ছে যানজট, বাড়ছে ভোগান্তি। কৌশল করে কাউন্টার তৈরির মাধ্যমে বন্ধ করা হয়েছে টার্মিনালের প্রবেশ মুখ। ভোগান্তি এড়াতে যাত্রীদের তাই টিকিট করতে হয় বাইরের কাউন্টার থেকেই। একটা ফ্যামিলি নিয়ে আসতে পারে না, তার বাচ্চা নিয়ে হাত ধরে নিয়ে আসতে পারে, এত গাড়ি রাখা আছে টার্মিনালের মুখে। এখানে ওনাদের তো কাউন্টার আছে, সরকার থেকে কাউন্টার দেওয়া, ওনাদের দোকান ভাড়া নিয়ে কাজ করতে হয়, তো এই জন্য ওনারা বলতেছে ভাই বাইরে অবশ্যই 100 টাকা বেশি ভাড়া, এখন 50 টাকা বেশি ভাড়া দিতে হয় ওনাদের। এই যে একটা গাড়ি ছাড়িয়া মেইন রোডে উঠা যায় না। অনুমোদনহীন এসব কাউন্টারের জন্য পরিবহন মালিক সমিতি দুষছে নিজেদেরই। বাড়তি লাভের আশায় অবৈধ কাউন্টারে বড় অঙ্কের টাকা ঢালছেন বলে দাবি তাদের। 2 লাখ, 2.5 লাখ, 1 লাখ এরকম করে কাউন্টার বুঝিয়া ওনারা ভাড়া নিছে, নিয়ে ওনারা ওই বাইরের থেকে এই গাড়িগুলা ছাড়ে। এই গাড়িগুলা বাইরের যে গাড়িগুলা থাকে কাউন্টারগুলো, এই গাড়িগুলোই যানজটটা বেশি সৃষ্টি করে। বাইরে তো যেমনি খুশি এমনি চলতে পারবে, ভিতরে এলে তো ঘরবন্দি হয়ে যাবে। এই ঘরবন্দির কারণে তারা ভিতরে ঢুকতেছে না। আর কাউন্টার ম্যানেজারদের ভাষ্য, টার্মিনালের ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় তারা বাইরে টিকিট বিক্রির বন্দোবস্ত করেছেন। ঘন্টা যদি বসে থাকে গাড়ি বাইরে তো বেরোতে 1 ঘন্টা লাগে, তো বাইরে গেলে আইসা আবার যাত্রী কমপ্লেন করে আমি 1 ঘন্টা কেন বসবো। আমাদের যে মানের যাত্রী, যে মানের আছে, এরা তো মনে করেন যে ওইখানে যে পর্যাপ্ত জায়গা পাবেন। আমরা 3 মাস পর ভিতরে যাব, কিন্তু যাত্রী কিন্তু সার্ভিস পাবে না। সিটি কর্পোরেশন বলছে ঈদের কথা বিবেচনায় নিয়ে তাদের সুযোগ দেয়া হলেও এই সময়সীমা নির্ধারিত। সকল কাউন্টার ঢাকা শহরের মধ্যে অভ্যন্তরে বন্ধ রেখে আমরা টার্মিনাল নিয়ে যাব, এইটি জনদুর্ভোগ তৈরি হতে পারে। এই বিবেচনায় আমাদের সার্বিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে এই ঈদ পর্যন্ত, বিশেষ করে আগামী জুন মাসের পর্যন্ত সময় আছে, এই সময়টি দেওয়ার প্রেক্ষিতে তারা এই কার্যক্রমটি আবার পুনরায় চালু করেছে। বিশেষজ্ঞরা মনে করেন অবৈধ বাস কাউন্টার অপসারণের আগ পর্যন্ত শৃঙ্খলা ফিরবে না সড়কে, কমবে না ঢাকার যানজট। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ঈদ ঘিরে দেশে ফেরা ও অভ্যন্তরীণ যাতায়াতে চাপ বেড়েছে আকাশপথেও। বাড়তি সেবা দিতে সব রুটেই ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে এয়ারলাইন্সগুলো, যদিও ভাড়া বেড়ে যাওয়ায় যাত্রী সংখ্যা কিছুটা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। একদিন পরই ঈদুল আজহা, স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে চাপ বেড়েছে আকাশপথেও। বিভিন্ন দেশ থেকে ফিরছেন প্রবাসীরা। আমরা প্রবাসীরা হয়তো বাপ মার সাথে ছেলে বাচ্চার সাথে ঈদ করার জন্য এই একেবারে কিন্তু আশাটা হয়। আমার ছেলে অস্ট্রেলিয়া থেকে আসবে, অপেক্ষা মনে হচ্ছে শেষ হচ্ছে না, এরকম আর কি। 9 বছর ধরে তো একই তো করতে পারতাছি না, এই জন্য কালকে 2 ঘন্টায় কালকে টিকিট কাটছি, কালকে এই ফ্লাইট এসে। এমন প্রেক্ষাপটে ঘরমুখ যাত্রীদের টিকিট নিশ্চিত করতে স্বাভাবিক সময়ের চেয়ে দেশের অভ্যন্তর ও আন্তর্জাতিক কয়েকটি গন্তব্য থেকে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে দেশীয় এয়ারলাইন্সগুলো। এর মধ্যে নভোএয়ার 8টি, এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাড়তি ফ্লাইট হিসেবে দেশে 18টি এবং দেশের বাইরে 5টি এয়ারপোর্ট কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, মাস্কাট ও রিয়াদ থেকে ঢাকায় পরিচালিত হচ্ছে 12টি ফ্লাইট। ঈদ উপলক্ষে আমরা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল 2 রুটে আমরা অতিরিক্ত ফ্লাইট দিয়েছি যাত্রীদের সুবিধার জন্য। আমাদের যেগুলো শিডিউল ফ্লাইট আছে তার বাইরে। জেট ফুয়েলের উচ্চমূল্যে মাসখানিক ধরে ভাড়া বেড়েছে ফ্লাইটে, যার প্রভাবে 10 থেকে 15% যাত্রী কমেছে বলে জানান সংশ্লিষ্টরা। ঈদুল আজহাতে আমরা এডিশনাল কোনো ফ্লাইট এখন পর্যন্ত আমরা দেই নাই, কারণ সেই ডিমান্ডটা ক্রিয়েট হচ্ছে না। তা আপনাকে বুঝতে হবে ওভারঅল মানুষের ভিতরে যে চাহিদাটা আছে এয়ার টিকেটের ব্যাপারে, সেটা কিন্তু অলরেডি রিডিউস হয়েছে। অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে এভিয়েশন খাতেও, বলছেন বিশেষজ্ঞরা। যুদ্ধের কারণে তো মানুষের ডেফিনেটলি একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীটা, এরাই কিন্তু বেশিরভাগ এই ঈদ বা বিভিন্ন ছুটি ছাটাতে তারা এই ঘরের বাইরে যায়, দেশের বিভিন্ন স্থানে বেড়াতে যায়, তো এতে করে তাদের সারপ্লাস ফান্ড কমে গেছে। ঈদ মৌসুমে অভ্যন্তর ও আন্তর্জাতিক রুটে এসব অতিরিক্ত ফ্লাইট চলবে 1 জুন পর্যন্ত। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের খাদ্য উৎপাদনে বড় অবদান রেখেও দারিদ্র্যের সঙ্গে লড়ছে রংপুর অঞ্চল। কৃষিতে এগিয়ে থাকলেও শিল্পায়ন, বিনিয়োগ আর বাজেট বরাদ্দে দীর্ঘদিনের বৈষম্য আরও প্রকট হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নের মূল স্রোতে রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে প্রয়োজন আলাদা পরিকল্পনা এবং বিশেষ বরাদ্দ। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। দাসিয়ারছড়া সমন্বয়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বাসিন্দাদের এই ব্যস্ততা ঘাম ঝরানো ফসল ঘরে তোলার, আর রোজিনা বেগম নিশ্চিত করছেন বছরের ভাতের জোগান।
ছিটমহল বিলুপ্তির পর রাষ্ট্রের মানচিত্র বদলেছে, পাল্টেছে পরিচয়, কিন্তু বাজেট কিংবা বরাদ্দ কোনো কিছুরই প্রভাব নেই তাদের জীবনে। এখনো মৌসুমী শ্রমিক এবং কৃষি একমাত্র জীবন জীবিকা। আমরা মানুষ আমার নাই চাকরি বাকরি নাই, টাকা পয়সা, যেহেতু আবাদ করি তেল সার খরচ যা তাও পোষায় না। আয় রোজগারের পথ ওই বাইরে ছাড়া আমাদের কোনো পথ নাই। আর কৃষকের কিছুই থাকে না, এলে ওই গাদার মতো খাটায় খায়, এই পর্যন্ত শেষ। এই গল্প শুধু দাসিয়ার ছড়ার নয়, পুরো রংপুর অঞ্চল জুড়েই। অথচ জাতীয় কৃষি উৎপাদনের 22 থেকে 25% আসে রংপুর বিভাগ থেকে। তবুও এই অঞ্চলের মানুষ দারিদ্রতার বৃত্ত ভাঙতে পারছে না। রংপুর বিভাগে প্রতি 5 জনের মধ্যে একজন দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন, যার অন্যতম কারণ শিল্পায়নের অভাব এবং কাঙ্ক্ষিত বিনিয়োগ না হওয়া। বিশেষজ্ঞরা বলছেন, রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে সবার আগে গুরুত্ব দিতে হবে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে, এবং এর জন্য প্রয়োজন আসন্ন বাজেটে এই অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের। জাতীয় গড় দারিদ্র্য যেখানে 18.7%, রংপুর বিভাগে এই হার 24.8%। গবেষকদের মতে, দীর্ঘ সময় ধরে বাজেট বৈষম্য, বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ না থাকা এবং কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের অভাবে ক্রমাগত পিছিয়ে পড়ছে এই অঞ্চল। আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য, কর্মসংস্থান সৃষ্টির জন্য এই অঞ্চলে বিশেষ কিছু প্রকল্প বরাদ্দ থাকাটা খুব জরুরি। জাতীয় অর্থনৈতিক ইউনিটের মাত্র 11.41% রংপুর বিভাগে, যেখানে 27.8% ঢাকা বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে 17.51%। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক মনে করেন, আসন্ন বাজেট হওয়া উচিত রংপুর অঞ্চলের অতীতের সমস্ত বৈষম্য ও বঞ্চনার বিপরীতে। অতীতের সমস্ত বৈষম্যমূলক বাজেটের বিপরীতে দাঁড়িয়ে আমরা এমন বাজেট চাই যেখানে দীর্ঘদিনের যে বঞ্চনা হয়েছে, এই বঞ্চনাও যেন 2-3 বছরে দূর করা যায়। দীর্ঘ সময় ধরে মোট বাজেটের মাত্র 1% নিচে বরাদ্দ মেলে রংপুর বিভাগে। বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলকে এগিয়ে নিতে শিল্পায়ন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিশেষ বরাদ্দ রাখতে হবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দেশের বাইরের খবর। যুদ্ধবিরতির মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, ঘাঁটি ও মাইন বসানো নৌযান লক্ষ্য করে আঘাত করা হয়েছে। কাতারে আলোচনার মধ্যেই এই হামলা চালানো হলো। একই সময়ে লেবাননে হামলা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে নেতানিয়াহু, যে কারণে নতুন করে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA। আধা সরকারি তাসনিম ও ফার্স নিউজ বলছে, হরমুজ প্রণালীর কাছাকাছি শিরিক ও জাস্ক এলাকাতেও বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কের কিছু নেই বলে দাবি করেছে মেহের নিউজ এজেন্সি। বিস্ফোরণের কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এই উত্তেজনার মধ্যেই কাতারে অবস্থান করছে ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আলোচনায় রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া, নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দকৃত ইরানি অর্থ ফেরত দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, আলোচনার বড় অংশে অগ্রগতি হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে চুক্তি স্বাক্ষর খুব কাছাকাছি। ওয়াশিংটনের অবস্থান এখন আরও স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হয় যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, নয়তো আন্তর্জাতিক তত্ত্বাবধানে ধ্বংস করতে হবে। একই সঙ্গে তিনি কাতার, সৌদি আরব, মিশর, জর্ডান, পাকিস্তান ও তুরস্ক সহ কয়েকটি দেশকে আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনার কথাও বলেছেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন এখন পারমাণবিক ইস্যুর পাশাপাশি আঞ্চলিক কূটনৈতিক পুনর্বিন্যাসকেও চুক্তির অংশ করতে চাইছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তির প্রায় 30 দিন পর হরমুজ প্রণালী খুলে দিতে পারে ইরান। জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, চুক্তির পর 30 দিনের মধ্যে প্রণালীতে পুঁতে রাখা মাইন অপসারণ করা হবে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা হবে, পাশাপাশি টোলও তুলে নেওয়া হবে। আরও বলা হয়, সাময়িক যুদ্ধবিরতি 60 দিন বাড়ানো হতে পারে এবং এর মধ্যেই পারমাণবিক আলোচনার মূল পর্ব শুরু হবে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হামলা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত 24 ঘন্টায় 70টির বেশি হিজবুল্লাহ স্থাপনায় হামলা চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের শুরু থেকে ইসরায়েলি হামলায় অন্তত 3185 জন নিহত হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
وأشهد أن لا إله إلا الله الملك العلام وأشهد أن نبينا وسيدنا محمدا عبده ورسوله মহান রবের কাছে আত্মসমর্পণ, হজের খুতবায় ক্ষমা ও রহমত কামনা, এক আজানে জোহর আসরের নামাজ, রাতে মুজদালিফায় অবস্থান, কাল জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় পশু কোরবান। ঢাকার পশুর হাটে বৃষ্টির প্রভাব, অল্প লাভেই ছেড়ে দিচ্ছেন বিক্রেতা। উল্টো চিত্র রাজধানীর বাইরে, শেষ সময়ে চাহিদা বাড়ায়, দর চড়া, ছোট মাঝারি গরুর জমজমাট বেচা কেনা। এবং আবহাওয়ার বিরূপ আচরণে ঈদযাত্রায় ভোগান্তি, মহাসড়কে যানবাহনের চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী, লঞ্চে গাদাগাদি, আকাশপথে ফ্লাইট বৃদ্ধি। এই ছিল বিকেল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।